Mereka mau dua kursi, kita kursinya ada di kelas. Di dalamnya. Mungkin cuma kita besi ya. Besi. क्यों ना कामरुल होना सर आदाब सर आदाब क्या नो अपना टाइम ना होते आप अने मेरे क्लास से दो ना जी सर बोला तो ताकत है तो सर टाइम होएगा सर टाइम तो होएगा सर बाबा वही क्लास सर 48 বাজে স্যার वही क्लास तो शेष হয়নি সব কি টাইম মতো চলে 2-1 মিনিট একটু এদিক সেদিক হতেই পারে মাস করে ক্লাসে মাস করে চলে যদি বাইরে রাখতে রাখছেন দাঁড়িয়ে আছে আচ্ছা ওকে এই কামরুল আসছেন আনিশা মুনি আসছেন আর কে আসছেন স্যার আপনাকে দেখা যায় না কেন স্যার দেখা যাবে না ক্যামেরা ঠিক করছি দাঁড়ান জাস্ট এ মিনিট ওকে স্যার এ সোহান আহমেদ কে কই সোহান না শাওন কি জানি কানেক্ট হচ্ছে সেই তো দেখতেছি কে এ ভাই কে তুমি এ ছোট ভাই না এই নেহা হ্যাঁ বলো রাজা কামরুল শুনতে পাচ্ছেন জি স্যার স্যার কে জানে আসছে স্যার আমাদের কাছে যায় আসে আসুক আপনার কথা দরকার আছে আপনি চুপ করে থাকেন কামরুল আসছেন রাউজা আসছেন আনিশা সুলতান আসছেন রীতি আসছেন আহমেদ আসছেন আচ্ছা ঠিক আছে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই গতদিন আমরা কি বলেছিলাম আমরা গতদিন পিএইচ এর মান করব আমরা হ্যাঁ পিএইচ এর মান আমরা পিএইচ এর মান স্যার হ্যাঁ পিএইচ এর মানটা এটা আমরা মোটামুটি আজকে শেখানোর চেষ্টা করব এবং এই পিএইচ এর গুরুত্বটা আমাদের কোথায় কোথায় আছে কি কি ক্ষেত্রে আছে এটা আমরা একটু ক্লাসের মধ্যে আলোচনা করা উচিত বলে আমার মনে হচ্ছে আচ্ছা আমি কাকে বলবো প্রথমে রীতিকে বলি রীতিমণি রীতি শুনতে পাচ্ছেন হ্যালো রাউজা শুনতে পাচ্ছেন জি স্যার আচ্ছা মনি আমাদের এই সপ্তাহে আমাদের 6 দিনে কি ক্লাস আছে আপনি কি রুটিনটা দেখেছেন জি স্যার ওকে আচ্ছা সেটা একটু শিওর হলাম তাহলে আমাদের স্যার আপনি তো আমাকে মিউট করে দিয়েছিলেন হ্যাঁ আপনাকে মিউট করে দিয়েছিলাম আপনি একটু বেশি কথা বলছিলেন তো সেই জন্যই আচ্ছা যাও আমি কথাই বললাম না বলে বাবা 10 লাঠি একের বোঝা সবাই কথা বলছিল আমি আপনাকে সবাইকে মিউট করে দিয়েছিলাম এখন দেখেন সবাই একটু আমার সাথে ফিরে আসেন আমরা একটু কথা বলা শুরু করে দেই আমরা পিএইচ এই ঘটনাটা একটু পড়াতে চেষ্টা করেছিলাম পিএইচ কাকে বলে মোটামুটি পিএইচটা হচ্ছে আপনারা মোটামুটি জানেন কিনা জানি না যে পিএইচ দ্বারা সাধারণত কোনো একটা দ্রবণের অ্যাসিডিটি নির্ণয় করা হয় আমরা জানি যে পিএইচ দ্বারা একটা দ্রবণের অ্যাসিডিটি নির্ণয় করা হয় কিভাবে অ্যাসিডিটি নির্ণয় করা হয় সেটা হচ্ছে একটা দ্রবণের পিএইচ এর মান যদি আমরা বের করি তাহলে বের করে দেখতে পাবো যদি পিএইচ এর মান 1 থেকে 7 এর মধ্যে থাকে অর্থাৎ পিএইচ এর মান 1 অথবা পিএইচ এর মান 2 পিএইচ এর মান 3 এইভাবে পর্যায়ক্রমে যদি পিএইচ এর মান 7 পর্যন্ত হয় অর্থাৎ 7 হলে হবে না 7 এর আগে মানে 7 এর থেকে ছোট হতে হবে ইজ লেস দ্যান 7 যদি পিএইচ এর মান 7 এর চাইতে ছোট হয় তাহলে ওই দ্রবণটাকে আমরা কি বলবো পিএইচ এর দ্রবণ বলবো আমরা কিসের দ্রবণ বলবো পিএইচ এর দ্রবণ আমি আবারো বলছি যে একটা দ্রবণের যদি পিএইচ এর মান 7 এর চাইতে কম হয় তাহলে ওই দ্রবণটা পিএইচ এর দ্রবণ বা ওই দ্রবণটাকে তখন আপনাকে যদি প্রশ্ন করা হয় ওই দ্রবণটা অ্যাসিড হবে না ক্ষার হবে আপনারা কি বলবেন পিএইচ এর মান যদি 7 এর চাইতে কম হয় ইজ লেস দ্যান 7 তাহলে ওই দ্রবণটাকে আমরা অ্যাসিড বলবো না ক্ষার বলবো ওই দ্রবণটাকে আমরা অ্যাসিড বলবো আমি আবারো বলছি পিএইচ এর মান যদি 7 এর চাইতে কম হয় তাহলে সেই দ্রবণটাকে আমরা অ্যাসিড দ্রবণ বলবো অর্থাৎ ওই দ্রবণটার প্রকৃতি হবে অম্লীয় প্রকৃতির আবার এই পিএইচ এর মান যদি 7 এর চাইতে বেশি হয় অর্থাৎ
7 ইজ গ্রেটার দ্যান 7 হয় এবং ইজ লেস দ্যান কত হয় 14, লেস অর ইকুয়াল, তার মানে 14 থেকে ছোট অথবা 14 সমান যদি হয় এবং 7 এর চাইতে যদি বড় হয় তাহলে ওই দ্রবণটাকে আমরা ক্ষারকীয় দ্রবণ বা ক্ষারীয় দ্রবণ বলবো। আমি আবার বলছি, ওই দ্রবণটাকে আমরা ক্ষারীয় দ্রবণ বা ক্ষারকীয় দ্রবণ বলবো। কোন দ্রবণটা? যে দ্রবণে পিএইচ এর মান 7 এর চাইতে বড় কিন্তু 14 এর চাইতে কি হবে ছোট অথবা 14 সমান হবে। আচ্ছা, তাহলে ওই দ্রবণের প্রকৃতি কেমন হবে? ক্ষারকীয় প্রকৃতির বা ক্ষারীয় প্রকৃতির আমরা বলতে পারি। তাহলে এই যে মোটামুটি পিএইচ সম্পর্কে আমরা একটু জানলাম যে পিএইচ কাকে বলে এবং এই পিএইচ দ্বারা আমরা কি বের করতে পারি, আমরা কি নির্ণয় করতে পারি। আসলে মূলত পিএইচটা ব্যবহার করে একটা দ্রবণের প্রকৃতিটা নির্ণয় করার জন্য, ওই দ্রবণটা অম্লীয় হবে না ওই দ্রবণটা ক্ষারীয় হবে, এটা আমরা বের করতে পারবো। আচ্ছা, তাহলে এটা আপনাকে বইয়ে মোটামুটি পিএইচ এর অনেকগুলো কথা লেখা আছে। এখানে লেখা আছে পিএইচ এর মান যদি 7 হয় তাহলে সেটাকে আমরা নিরপেক্ষ দ্রবণ বলবো, পিএইচ এর মান যদি 7 এর চাইতে কম হয় সেটাকে আমরা অম্লীয় দ্রবণ বলবো এবং পিএইচ এর মান যদি 7 এর চাইতে বেশি হয় সেটাকে আমরা ক্ষারীয় দ্রবণ বলবো। আচ্ছা, এখন এই যে অম্লীয় দ্রবণ ক্ষারীয় দ্রবণ, এটার থেকে আমরা এখন পরবর্তী ধাপে যেটা চলে যাব সেটা হচ্ছে পিএইচ এর ব্যবহার কোথায় কোথায় আছে, মানে আমরা কোন কোন ক্ষেত্রে পিএইচ এর ব্যবহার করি। আপনারা দৈনন্দিন জীবনে লক্ষ্য করে দেখবেন, একটু যদি চোখ কান খোলা রাখেন তাহলে দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা কর্মক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পিএইচ এর মান লাগে। কোথায় কোথায় লাগে এরকম আমি 3-4টা ক্ষেত্র এখন আপনাদের সামনে একটু আলোচনা করব। যদি কোনোদিন পরীক্ষা আসে দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পিএইচ এর মান বিদ্যমান সেটা আমরা একটু বলার চেষ্টা করব। তার আগে আমি একটু বলি, শাওন আহমেদ কে? শাওন আহমেদ শুনতে পাচ্ছেন? হ্যালো শাওন আহমেদ, হ্যালো শাওন আহমেদ কি শুনতে পাচ্ছেন? শাওন আহমেদ শুনতে পাচ্ছে না, তার মানে অনলাইনে আছে কিন্তু আমাদের ক্লাসের সাথে জয়েন নেই। আচ্ছা দেখেন, তাহলে আমরা এই যে পিএইচ এর প্রয়োজনীয়তা বা পিএইচ এর গুরুত্বটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। কিরকম আলোচনা করার চেষ্টা করব? আপনি পিএইচ এর গুরুত্ব কোথায় কোথায় আছে আমাদের দৈনন্দিন জীবনে, কোথায় কোথায় পিএইচ এর গুরুত্ব আছে এটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। যেমন আমি 1 নম্বর ক্ষেত্রটা একটু বলি, আমাদের পিএইচ এর মানটা পরিপাকে ব্যবহার করা হয়। পরিপাক মানে তো বোঝেন আমাদের হজম, আমরা যে খাদ্যবস্তু খাই সেই খাদ্যবস্তুগুলো যে আমাদের হজম হয়, এই হজমের ক্ষেত্রে পিএইচ এর মানটা কাজে লাগে। কিরকম পিএইচ এর মান কাজে লাগে দেখেন, আমাদের পিএইচ এর মান মানুষের পরিপাকে পিএইচ এর মান 2টা ক্ষেত্রে কাজে লাগে। প্রথমটা হচ্ছে প্রাথমিক হজমে এবং দ্বিতীয়টা হচ্ছে শেষ, মানে হজম প্রক্রিয়াটা 2 ধাপে সংঘটিত হয়। একটা হচ্ছে অম্লীয় মাধ্যমে হজম হয় আর একটাকে বলে ক্ষারীয় মাধ্যমে হজম হয়। এখন আপনারা বলতে পারেন অম্লীয় মাধ্যমে হজম প্রক্রিয়াটা আবার কেমন? অম্লীয় মাধ্যমে হজম প্রক্রিয়াটা হচ্ছে আমরা যখন খাদ্যবস্তুকে খাই তখন মুখের মধ্যে যে লালা গ্রন্থি আছে, এই লালা গ্রন্থি দ্বারা আমরা খাদ্যবস্তুটা হজম শুরু হয়। এই হজমটা হচ্ছে অম্লীয় মাধ্যমে, কারণ এখানে পিএইচ এর মান থাকবে 1। মানুষের যে লালা রশ্মিটা নিঃসৃত হয় যেটাকে মানুষকে খাদ্যবস্তুটাকে হজম করতে সাহায্য করে, এইটার পিএইচ এর মান হবে 1, অর্থাৎ অম্লীয় মাধ্যমে হজম প্রক্রিয়াটা শুরু হয়। এখন এই হজম প্রক্রিয়াটা শেষের দিকে যখন যাবে, মনে করেন আপনি ক্ষুদ্রান্তে যাবে বা বীর্যান্ত শেষ করে ক্ষুদ্রান্তে যখন যাবে তখন দেখবেন যে এই মানটা পিএইচ এর মানটা কত আসবে? 8 আসবে। পিএইচ এর মান কত আসবে? 8 আসবে। অর্থাৎ আমাদের তখন যে হজম প্রক্রিয়াটা শুরু হবে এই হজম প্রক্রিয়াটা হবে ক্ষারীয় মাধ্যমে হজম। কিসের মাধ্যমে হজম? ক্ষারীয় মাধ্যমে। তাহলে আমাদের পরিপাকের ক্ষেত্রে অবশ্যই পিএইচ এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা এই পিএইচ এর পরবর্তীতে আমরা আরেকটা ক্ষেত্রে চলে যাই, সেটা হচ্ছে কৃষি ক্ষেত্রে। আপনারা জানেন বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এবং কৃষি নির্ভরশীল একটা দেশ আমাদের দেশ। এই কৃষি নির্ভরশীল দেশে আমরা যখন কৃষি কাজ করতে যাই বা জমিতে ফসল ফলাইতে যাই তখন দেখা যাচ্ছে যে আমাদের পিএইচ এর মানটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন কিভাবে পিএইচ এর মানটা গুরুত্বপূর্ণ আমি একটু বলি। আপনি জমিতে যখন যাবেন, একটা জমিতে ফসলাদি যখন আপনি ফলাবেন তখন ওই জমির পিএইচ এর মান যদি 6 হয়, আমি আবারও বলছি, ওই জমির পিএইচ এর মান যদি 6 হয় তাহলে ওই জমির ওই মাটিতে ফসলাদি ভালো ফলবে। অর্থাৎ ফসলাদি ভালো ফলানোর জন্য মানুষের আমরা যারা কৃষক আছি সেই কৃষকের জন্য যে উত্তম পিএইচ এর মানটা, জমির পিএইচ এর মানটা, এটার মান হচ্ছে 6 অথবা 6 থেকে 8ও বলা যায়। কোন কোন বইয়ে 6 থেকে 8 লেখা আছে। তবে তার চাইতে যদি কম হয় অথবা বেশি হয় তাহলে ওই জমিতে
ফসলাদি ভালো হবে না। আমি আবার বলছি, ওই জমিতে তখন ফসলাদি ভালো ফলন হবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা কি করব? এই পিএইচ এর মানটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। যদি কোনো একটা জমিতে পিএইচ এর মান বেশি হয়ে যায়, অর্থাৎ ওই মাটিটা যদি ক্ষারকীয় প্রকৃতির হয়ে যায়, তাহলে ওই মাটির ক্ষারকীয়র মান অর্থাৎ পিএইচ এর মান কমানোর জন্য আমরা বিভিন্ন ধরনের সার ব্যবহার করে থাকি। কি কি সার ব্যবহার করে থাকি? যেমন অ্যামোনিয়াম সালফেট একটা সার ব্যবহার করে থাকি, অথবা অ্যামোনিয়াম ফসফেট সার ব্যবহার করে থাকি। তাহলে আপনি যদি প্রশ্ন করে অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট এই দুই ধরনের সার আমরা কেন ব্যবহার করি, আপনি কি লিখবেন? মাটির পিএইচ এর মান কমানোর জন্য অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট সার আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমি আবারও বলছি, মাটির পিএইচ এর মান কমানোর জন্য আমরা কি কি ব্যবহার করি? অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট এর সার ব্যবহার করে থাকি। এখন এই অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট যখন আমরা ব্যবহার করব, তখন মাটির পিএইচ এর মান কমে আসবে। কমে যখনই আসবে, তখনই ওই মাটিটা ক্ষারকীয় থেকে ধীরে 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 কনভার্ট হয়ে অ্যাসিডিক হবে, অর্থাৎ মাটির পিএইচ এর মান স্বাভাবিক অবস্থায় বিদ্যমান থাকবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাব পিএইচ এর মান বাড়ানো যায় কিভাবে। একটা মাটিতে দেখবেন পিএইচ এর মান কম আছে, সেখানে ফসলাদি ভালো হচ্ছে না, কিন্তু মাটির পিএইচ এর মান আমরা বৃদ্ধি করব। বৃদ্ধি করার জন্য আমরা কি ব্যবহার করব? ওই মাটিতে আমরা চুন ব্যবহার করব। আমি আবারও বলছি, মাটির পিএইচ এর মান বাড়ানোর জন্য ওই মাটিতে আমরা কি ব্যবহার করব? চুন ব্যবহার করব। তাহলে চুন ব্যবহার করলে মাটির পিএইচ এর মান বাড়ানো যায়। রাউজামণি শুনতে পাচ্ছেন? হ্যালো রাউজা, হ্যালো, সবাই চলে গেল, বাহ, শুধু আনিশা আছেন, আনিশা সুলতানা। আনিশা সুলতানা শুনতে পাচ্ছেন? ওকে, মিউট করা আছে সম্ভবত। এখন দেখেন, আমরা যে জিনিসটা একটু পড়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে পিএইচ এর মান কমানো যায় কিভাবে, সেটা আমরা একটু পড়লাম। এরপর আমরা করব পিএইচ এর মান বাড়ানো যায় কিভাবে, সেটাও একটু পড়লাম। তারপরে আমরা দুইটা ক্ষেত্রে পড়লাম মোটামুটি, একটা হচ্ছে কৃষি ক্ষেত্রে পড়লাম, তারপরে 2 নাম্বারটা হচ্ছে আমাদের পরিপাকের ক্ষেত্রে পড়লাম, 3 নাম্বারটা হচ্ছে মানুষের ত্বকের যত্নেও পিএইচ আছে। সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আছে, মানুষের ত্বকের যত্নেও পিএইচ এর গুরুত্ব বিদ্যমান আছে। ত্বকের যত্নে পিএইচ এর গুরুত্ব কিরকম আছে, কোথায় কোথায় যত্ন আছে দেখেন। আমাদের মানুষ যারা আছি, আমরা সব সময় একটু সৌন্দর্য পিপাসী হয়ে থাকি, বা সৌন্দর্যটাকে রক্ষা করতে চাই। আমরা সবাই একটু সাজুগুজু করে চলাফেরা করতে চাই, যাতে অন্যের কাছে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, সেই জিনিসটা আমরা করতে চাই। এটা করতে যা বাজারে দেখবেন আমাদের রূপচর্চার জন্য অনেক রাসায়নিক পদার্থ বা অনেক কি বলা হয় কেমিক্যাল দ্রব্য পাওয়া যায়, যেটাকে আমরা প্রসাধনী বলে থাকি। আমাদের প্রসাধনীটা আমরা আমাদের রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখন এই যে প্রসাধনীটা আমরা ব্যবহার করি, প্রত্যেকটা প্রসাধনীর আবার নির্দিষ্ট পিএইচ এর মান আছে। আমি আবার বলছি, এই প্রসাধনীরও একটা কিসের মান আছে? পিএইচ এর মান আছে। এবং এই প্রসাধনীগুলোর পিএইচ এর মানের সাথে যদি মানুষের ত্বকের পিএইচ এর মানের একটু কম্বিনেশনটা ভালো না হয়, বা আদর্শ মানের সাথে মিলে না যায়, তাহলে আমাদের ত্বকের অনেক ধরনের সমস্যা দেখা দিবে। যেমন আমাদের ত্বকে অনেক ধরনের চুলকানি দেখা দিবে, আমাদের ত্বকে অনেক ধরনের দাগ, দাউদ, এরকম টাইপের বিভিন্ন কিছু দেখা দিতে পারে। এই জন্য মানুষের ত্বকেরও একটা আদর্শ পিএইচ আছে, যেই পিএইচ এর মান হলে মানুষের ত্বকে কোনো ধরনের ঘা সৃষ্টি হবে না, কোনো ধরনের ক্ষত সৃষ্টি হবে না। এই পিএইচ এর মান হচ্ছে 5.5। মানুষের, মনে রাখবেন, মানুষের ত্বকের আদর্শ পিএইচ এর মান হচ্ছে কত? 5.5। মানুষের ত্বকের আদর্শ পিএইচ এর মান 5.5। ওকে, আচ্ছা, আমরা এখন এই যে ত্বকের পিএইচডি এসে গেল, এইটা ছাড়াও আরো কিছু কিছু জায়গায় মানুষের শরীরের আরো কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, বা আরো কিছু উপাদান আছে যেখানে মানুষের পিএইচ এর দরকার। যেমন রক্তের একটা পিএইচ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষের রক্তের পিএইচ এর উপরে ডিপেন্ড করে অনেকগুলো অসুখ বা অনেকগুলো রোগ ব্যাধির সৃষ্টি হয়। এই মানুষের রক্তের আদর্শ পিএইচ এর মান হচ্ছে 7.43 থেকে 7.48 পর্যন্ত। আমি আবার বলছি, 7.43 থেকে 7.48।
তাহলে মানুষের রক্তটা কি হবে, অম্লীয় হবে না ক্ষারীয় হবে? মানুষের রক্তটা হবে ঈষৎ ক্ষারকীয়, মানে মানুষের রক্তটা হবে ক্ষারকীয় টাইপের একটু রক্ত। এই রক্তের পিএইচ এর মান কত বলছি? 7.43 থেকে 7.48 পর্যন্ত। ঠিক এরকমই মানুষের ইউরিনের একটা নির্দিষ্ট পিএইচ এর মান আছে, এই মানটা হচ্ছে 8। মানুষের চুলের একটা নির্দিষ্ট পিএইচ এর মান আছে, এই পিএইচ এর মান কমে গেলে বা পিএইচ এর মান বেড়ে গেলে মানুষের চুলের কিউটিকলগুলো নষ্ট হয়ে যায়। আর যখন এই কিউটিকল নষ্ট হয়ে যাবে তখন চুলটা উস্কো খুস্কো হবে। এই উস্কো খুস্কোটা রক্ষা করার জন্য আমরা চুলের বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করি। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের দৈনন্দিন জীবনে এই পিএইচ এর গুরুত্বটা আমরা মোটামুটি শিখলাম, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটা হচ্ছে কৃষি ক্ষেত্রে শিখলাম, 2 নম্বরটা হচ্ছে মানুষের ত্বকের যত্নে শিখলাম, 3 নম্বর আমরা শিখলাম কোথায়, আমরা শিখলাম হচ্ছে আমাদের পরিপাকের ক্ষেত্রেও পিএইচ এর গুরুত্ব অপরিসীম বা অনেক গুরুত্ব আছে। আচ্ছা, এই যে পিএইচটা আমরা মোটামুটি পিএইচ এর মান জানার প্রয়োজনীয়তাটা মোটামুটি শিখে নিলাম। এর পরবর্তীতে আপনাদের পিএইচটা তো শেষ হয়ে গেল, এখন আমরা পরবর্তী বিষয়টা হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে ক্ষারের ব্যবহার। আমরা মোটামুটি অ্যাসিডের ব্যবহারটা শিখলাম, এখন আমরা ক্ষারের ব্যবহারটা একটু আলোচনা করব। এটা এর আগে একদিন ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসেও মোটামুটি আমরা আলোচনা করেছিলাম যে আমাদের দৈনন্দিন জীবনে কোথায় কোথায় আমরা ক্ষার ব্যবহার করি এবং কোথায় কোথায় ক্ষার ব্যবহার করার গুরুত্ব অপরিসীম, এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আপনারা একটু লক্ষ্য করবেন, আমি আপনাকে এর আগে কয়েকটা প্রশ্ন পড়াইছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি আবার প্রশ্নটা একবার রিপিট করছি, দেখি আপনাদের মনে আছে কিনা। 1 নম্বরটা হচ্ছে পিঁপড়া বা মৌমাছি। পিঁপড়া বা মৌমাছি কামড়ালে আমরা যদি সাথে সাথে সেই ক্ষতস্থানে বিভিন্ন ধরনের চুন ব্যবহার করি তাহলে জ্বালা পোড়াটা কম হয়। এখন প্রশ্নটা হচ্ছে পিঁপড়া কামড়ানোর পর এখানে যদি আমরা ক্ষতস্থানে কি ব্যবহার করি, চুন ব্যবহার করি, তাহলে জ্বালা পোড়াটা কম হয় কেন? রাউজা বলতে পারবেন পিঁপড়া কামড়ালে সেখানে জ্বালা পোড়া করে কেন, এবং এই পিঁপড়া কামড়ালে জ্বালা পোড়া করার স্থানে আমরা কি ব্যবহার করি, চুন ব্যবহার করি কেন? আচ্ছা, যাই হোক, আপনাদের মনে মিউট করা আছে, আমি একটু বলছি, আপনারা একটু শুনে নেন। পিঁপড়া যখন কামড়ায় তখন পিঁপড়ার শরীর থেকে এক ধরনের অ্যাসিড নিঃসৃত হয়। কি অ্যাসিড নিঃসৃত হয়? এই অ্যাসিডের কথা আমি আপনাকে এর আগে বলেছিলাম যে ফর্মিক অ্যাসিড নিঃসৃত হয়, অ্যাপামিন নিঃসৃত হয় এবং মেলিটিন নিঃসৃত হয়। এই 3 ধরনের অ্যাসিড নিঃসৃত হয় এবং এই অ্যাসিডগুলোর কারণে মানুষের শরীরের ভিতরের অংশটা জ্বালাপোড়া করে। এখন এই জ্বালাপোড়াটার থেকে আমাদের রক্ষা করতে গেলে আমরা কি ব্যবহার করব? জ্বালাপোড়া থেকে রক্ষা করতে গেলে আমরা ব্যবহার করব হচ্ছে এটার মধ্যে আপনার বিভিন্ন ধরনের চুন ব্যবহার করতে হয়, অথবা কাঁচা আলু ব্যবহার করতে হয়, অথবা পেস্ট ব্যবহার করতে হয়। আমরা এই অংশগুলো ব্যবহার করি কেন? কারণটা হচ্ছে মানুষের শরীরের মধ্যে যখন অ্যাসিড প্রবেশ করবে তখনই সেখানে কি করে, জ্বালাপোড়া করে। আপনি যদি চুন দেন, চুনটাকে কি বলা হয়? চুনটাকে বলা হয়েছে ক্ষার। এই ক্ষারটা যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে তখনই আপনার জ্বালাপোড়াটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আর জ্বালাপোড়া করবে না। তাহলে এই যে জ্বালাপোড়া যে করবে না, এটা কোন বিক্রিয়ার মাধ্যমে হলো? প্রশমন বিক্রিয়ার মাধ্যমে। প্রশমন বিক্রিয়ায় কে অংশগ্রহণ করেছে? ক্ষার এবং অ্যাসিড উভয়ই অংশগ্রহণ করেছে, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, ফলে পিঁপড়া বা মৌমাছি কামড়ালে যে জ্বালাপোড়া করে সেই জ্বালাপোড়াটা আর থাকে না। এর পরবর্তীতে আমরা আরো কিছু কিছু ব্যবহার আছে, যেমন মাটির অ্যাসিডিটি দূর করতে চুন ব্যবহার করা হয়, এখানেও ক্ষারের ব্যবহার আছে। তারপরে আরেকটা জায়গায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমি আপনাদেরকে বলেছিলাম এর আগে, তারপরে আমি আবার একটু আলোচনা করছি, সেটা হচ্ছে মানুষের পেটে যখন অ্যাসিডিটি হয়, আপনারা মোটামুটি সবাই এই অ্যাসিডিটির সাথে পরিচিত আছে। অ্যাসিডিটিটা হচ্ছে আপনাদের খাবার যদি তৈলাক্ত টাইপের বেশি হয় বা দীর্ঘ সময় যদি আপনি না খেয়ে থাকেন তাহলে কোনো কারণে আপনার পেটের মধ্যে অ্যাসিডিটির ভাবটা চলে আসে। অ্যাসিডিটিটা হচ্ছে কি? অ্যাসিডিটি হচ্ছে মানুষের শরীরের পাকস্থলীতে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা বেশি হয় তাহলে এটাকে আমরা অ্যাসিডিটি বলে থাকি। আমি আবার বলছি, মানুষের শরীরে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা বেশি হয় তাহলে এটাকে আমরা অ্যাসিডিটি বলবো। এই অ্যাসিডিটির কারণে কি কারণে হয় সেটা তো আমরা মোটামুটি শিখলাম। এখন এই অ্যাসিডিটিটা রোধ করা যায় কিভাবে বা অ্যাসিডিটিটা দূর করা যায় কিভাবে সেটা আমরা এখন শেখার চেষ্টা করব। অ্যাসিডিটিটা কিভাবে দূর করা যায়? অ্যাসিডিটিটাকে দূর করার বুদ্ধি হচ্ছে আপনি ক্ষার জাতীয় একটা পদার্থ যদি সেবন করেন তাহলে এই অ্যাসিডিটিটা দূর হয়। কিরকম টাইপের অ্যাসিডিটিটা দূর হয় একটু লক্ষ্য করেন। সেটা হচ্ছে
যে আপনি যখন খাবেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা যখন বেশি হবে, আপনি তখন অ্যান্টাসিড টাইপের ওষুধ খাবেন। আমাদের বাজারে দেখেন প্রায় 33 প্রকারের অ্যান্টাসিড টাইপের ওষুধ পাওয়া যায়। এই অ্যান্টাসিড টাইপের ওষুধ যখনই আপনি খাবার হিসেবে খাবেন, তখন এই অ্যাসিডটার মূল উপাদানটা হচ্ছে ক্ষারকীয় বা ক্ষারীয় উপাদান বিদ্যমান। এই ক্ষারীয় উপাদানটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন লবণ আর পানি তৈরি করবে, ফলে আপনার পেটের অ্যাসিডিটিটা কমে যাবে, আপনি শান্তি অনুভব করবেন বা স্বস্তি অনুভব করবেন। তাহলে পেটের অ্যাসিডিটি কমানোর জন্য আমরা কি সেবন করি? ক্ষার সেবন করি। এই ক্ষারটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে আমরা ডাকনাম বা বাজারজাতকরণ নাম হিসাবে অ্যান্টাসিড টাইপের জিনিস মোটামুটি আমরা জেনে থাকি। কি জানি আমরা? অ্যান্টাসিড টাইপের জিনিস জেনে থাকি। আচ্ছা, এরপর আমরা দেখেন এই অ্যাসিডিটিটা মোটামুটি আমরা শিখলাম। অ্যাসিডিটি শেখার পর আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে অ্যাসিডিটি দূর করতে তো অবশ্যই প্রশমন বিক্রিয়া কাজে লাগে বা ক্ষারের ব্যবহার আছে। তাছাড়াও আরো কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন আপনাদের এখানে আর কি আছে বলেন, আর দাঁতের যত্নে একটা আছে। আমরা দাঁতের যত্নেও ক্ষার ব্যবহার করে থাকি। কিভাবে দাঁতের যত্নে ক্ষার ব্যবহার করে বলেন? আমরা যখন রাত্রে খাবার বস্তু খাই বা কোনো একটা খাবার খেয়ে যখন ঘুমাইতে যাই, আমি আবার বলছি, আমরা যখন কোনো খাবার খেয়ে ঘুমাইতে যাই, আনিশা কিছু বলতে যাচ্ছেন? এখানে না আপনার মিউট হয়ে গেছে, বুঝছেন? এখন কেন যে মিউট হয়ে গেছে আমি বলতে পারছি না। আনিশা, হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যার হইছে এখন আনমিউট হইছে। মিউট কে করে দিল আমি বুঝলাম না। কে জানি স্যার, আমরা কখন থেকে কথা বলার চেষ্টা করতেছি। ও আচ্ছা আচ্ছা, এটা ওই যে আমাদের কম্পিউটার অপারেটর আছে তো, ওইখান থেকে অপারেটিং করে, উনি হয়তো মিউট করে দিয়েছিলেন কোনো একটা কারণবশত। এটা আমি আসলে করে দিই না, বুঝছেন? এখন ওই স্যার হয়তো ওখান থেকে মিউট করে দিয়েছে। যাই হোক, এখন আমরা একটু কথা বলি। তার আমি দেখেন অনেকগুলো কথাই বললাম, প্রশমন বিক্রিয়া সম্পর্কে বললাম, ক্ষারের ব্যবহার বললাম, অ্যাসিডের ব্যবহার বললাম। এগুলো তো মোটামুটি বুঝতে পারছেন না? এই টপিকগুলো যদি একটু বাসায় পড়ে তাহলে পারবেন তো নাকি আনিশা? বুঝতে পারছেন মনি? আবার কি মিউট হয়ে গেল নাকি? হ্যাঁ আনিশা, শুনতে পাচ্ছেন? হবে না, আমার মিউট হয়ে গেছে। কি যে হয়েছে আমি নিজেও বলতে পারছি না, যান্ত্রিক গোলযোগের কারণে হয়তো বা মিউট হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আমার দায়িত্বটা শেষ করি। সবাই একটু লক্ষ্য করে দেখেন, আমরা যে রাতে যে খাবার বস্তু খাই, খাবার বস্তু খেয়ে যখন আমরা ঘুমাইতে যাই, তখন আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের মুখের মধ্যে কিছু খাবার, মানে অপদ্রব্য বা কিছু উচ্ছিষ্ট খাবার এগুলো থেকে যায়। তো মানুষের মুখের মধ্যে যখন এই উচ্ছিষ্ট খাবারগুলো থেকে যাবে, তখন এই খাবারগুলো রাতে এখান থেকে হাইড্রোজেন আয়ন অথবা H+ আয়ন উৎপন্ন করে। এটাকে আমরা অ্যাসিড বলে থাকি। এই H+ আয়ন বা অ্যাসিডটা আমাদের শরীরে বা আমাদের দাঁতের সাথে কি করবে? যখন এই অ্যাসিড মিশ্রিত করবে, তখন এই অ্যাসিডটা মানুষের দাঁতের উপরে একটা এনামেলের স্তর থাকে। কিসের স্তর থাকে? মানে একটা এনামেলের স্তর থাকে। এই এনামেলের স্তরটাকে আক্রমণ করে ওখানে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে কি করে? ওটাকে নষ্ট করে দেয়। ফলে মানুষের দাঁতে পোকা লাগে, মানুষের দাঁত নষ্ট হয়ে যায়। তাহলে এই যে দাঁতটাকে সুস্থ সবল এবং সুন্দর রাখার জন্য আমাদের কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে হচ্ছে যে আমরা এখানে একটা পেস্ট ব্যবহার করি। আমরা দাঁত কি করি? দাঁত মাজি বা দাঁত পরিষ্কার করি। কি দ্বারা পরিষ্কার করি? পেস্ট দিয়ে পরিষ্কার করি। এই পেস্ট দিয়ে আমরা দাঁত পরিষ্কার করি। দাঁতটা কেন পরিষ্কার করি বলেন তো? কারণ এই যে পেস্টের মধ্যে ক্ষারীয় উপাদান আছে। আমি আবারও বলছি, এই পেস্টের মধ্যে কি আছে? আমাদের ক্ষারীয় উপাদান আছে। এই ক্ষারীয় উপাদান আমাদের যে অম্লীয় ভাবটা আছে, আমাদের মুখের মধ্যে যে অ্যাসিডিটি আছে বা অ্যাসিড আছে বা হাইড্রোজেন আয়ন আছে, এই অ্যাসিডকে প্রশমিত করে লবণ এবং পানি উৎপন্ন করে। এই অ্যাসিডকে প্রশমিত করে লবণ এবং কি উৎপন্ন করে? পানি উৎপন্ন করে। এই লবণ এবং পানি উৎপন্ন করার ফলে আমাদের দাঁতের এনামেলটা ভালো থাকে, আমাদের দাঁতটা সুস্থ থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন এই অ্যাসিডিটির ব্যবহার, পিএইচ এর ব্যবহার, প্রশমন বিক্রিয়ার ব্যবহার এবং সবশেষে আমরা যেটা বললাম সেটাকে বলা হয় ক্ষারের ব্যবহার। এই তো মোটামুটি আমাদের অ্যাসিডিটি সম্পর্কে এই আলোচনা করা ছিল। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কারো কোনো যদি জানার কিছু থাকে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন।
আমি আপনাদের উত্তর দেবার চেষ্টা করব। আনিশা শুনতে পাচ্ছেন? রাউজা শুনতে পাচ্ছেন? উনি শোনা যাচ্ছে না কেন যেন, এখানে মিউট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছিলাম না। আনমিউট এখানে দিলে তো আনমিউট আসে, আনমিউট আনতে পারছি না। আনিশা শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন হ্যাঁ এবার শোনা যাচ্ছে। আনিশা বলেন। জি স্যার এখন শোনা যাচ্ছে। এতক্ষণ কি হচ্ছিল? আমি তো নিজেও জানি না উনি এতক্ষণ যে কে কি অপারেটিং করছে, আমি এটা হয়তো ওইভাবে বলতে পারছি না। এখন বলেন, আজকে যেটুকু পড়ালাম এটুকুর মধ্যে থেকে আপনার প্রশ্ন আছে কোনো কিছু? না স্যার, প্রশ্ন নাই? না। ওকে, বাসায় কি পড়াশোনা করছেন? জি স্যার করতেছি। ওকে, ভালো করে পড়াশোনা করেন, অনেক বেশি করে পড়াশোনা করেন। আপনারা কিন্তু ক্লাস হুম। হয়ে গেছেন, 2 দিন পরে কিন্তু ক্লাস 10 এ উঠবেন, অনেক সিনিয়র হয়ে গেছেন। জি স্যার। হ্যাঁ, পড়াশোনা না করলে হবে না, বেশি করে পড়াশোনা করবেন। আচ্ছা, আমরা এখন একটু রাউজার কাছে চলে যাই। রাউজা কি বলে একটু দেখি। কই রাউজাকে তো আমি কানেক্টই করতে পারছি না। হ্যাঁ রাউজা, জি স্যার। হ্যাঁ রাউজা উনি বলেন। জি স্যার। আমরা একটু সাইলেন্ট মোডে ছিলাম, মনে হয় আমরা কথা বলছিলাম, এটা অনেকের খারাপ লাগছিল, এই জন্য হয়তো বন্ধ করে দিয়েছে, মিউট করে দিয়েছে। যাই হোক, আমরা মোটামুটি একটা জিনিস আলোচনা করলাম। আচ্ছা, কি আলোচনা করলাম উনি? পিএইচ এর গুরুত্ব আলোচনা করলাম, প্রশমন বিক্রিয়ার গুরুত্ব আলোচনা করলাম, ক্ষারের ব্যবহার আলোচনা করলাম, দৈনন্দিন জীবনে যে যে জায়গায় আমরা এইগুলো জিনিস ব্যবহার করে থাকি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন না? জি স্যার। জি স্যার। স্যার কামরুলকেও একটু আনমিউট করেন। কামরুল আনমিউট হয়ে আছে? হ্যাঁ আনমিউট হয়ে গেছে। এই আবার না আনমিউট। স্যার আমাকে আনমিউট করছেন কেন? মিউট করছেন সবাইকেই কেন? করে দিছিল। আচ্ছা ওটা স্যার এটা কথা হলো স্যার। আমি আপনাকে এতক্ষণ এই যে আনিশা সুলতানা না বলে তো স্যার আপনি করতেন না স্যার। থ্যাংক ইউ ওকে তোমাকে। ওকে অনেক 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 থ্যাংক ইউ স্যার। হ্যাঁ অবশ্যই। ওয়েলকাম। ওকে মনি, এটা না আসলে আমি এখানে ওইভাবে বুঝতে পারছি না তো যে কে মিউট আছে কে আনমিউট আছে। যাই হোক, আবার আমরা কতক্ষণ তো চেষ্টা করতেছি জানেন স্যার আপনি। সেটাই তো আমরা সেই শুরু থেকে স্যার চেষ্টা আপনি করতেছি। নাম্বারটা দেন তো স্যার। স্যার আপনি নাম্বারটা দেন তো, ফোন দিব আপনি আমার এরকম সমস্যা হলে। দরকার নাই। হ্যাঁ আরে না, নাম্বার দিয়ে কি করবে? স্যার নাম্বার দেয় না। স্যার নাম্বার দেয় না স্যার। তুমি শুনেন, আমি একটা কথা বলি, তার সামনের দিন আমরা কি আলোচনা করবো নি বলেন? স্যার পলিমার আলোচনা করবেন কি একটু? পলিমার আপনাদের মনে হয় এই সপ্তাহে ইয়ে ছিল না, পলিমারের ইয়ে ছিল। হ্যাঁ হ্যাঁ ছিল, কিন্তু ওটা তো আলোচনাই করি নাই। আমরা মোটামুটি এটা সামনে আগামী দিন পলিমার নিয়ে আলোচনা করবো নি। পলিমারের যা যা আছে স্যার ওই যে একটা নাম কথা শোনা ছিল স্যার, আপনার নাম আর আমার নাম, ওই যে হ্যাঁ কি আমি জানি জাপানি। দেখছি। আমার নাম কি? কামরুল। তোমার নাম হচ্ছে মেকারিন শিডোটা। আর স্যারের নাম? আচ্ছা স্যার, আপনি চন্দ্র কি CHONDRO লেখেন নাকি CHANDRA লেখেন? এএন। ও, তাহলে আপনার নাম পুরা নাম হচ্ছে নিমাই চন্দ্র পাল। এটা হবে হচ্ছে টোকিরিন কাকি মিরি কাটোটো শিকা নো কাটে। এত বড় নাম স্যার? স্যার পুরা নাম নিমাই চন্দ্র পাল, ওটা আলাদা আলাদা। এত বড় নাম কেউ মনে রাখতে পারবে? আচ্ছা ঠিক আছে, শোনেন উনি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে? আবার দেখা হবে আগামী কালকে। আমরা ওই যে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবো নি, পলিমার করণ নিয়ে আলোচনা করবো নি। ওকে মনি, ভালো থাকেন সবাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকো।